দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে ৭১-এর সাপ্তাহিক আয়োজন বিজনেস উইকেন্ডে। ইকবাল হাসান আছি আপনাদের সাথে। নির্বাচনী আলোচনা বেশ কিছুদিন ধরে চলছে। আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকারের গেল ১.৫ বছরে ব্যবসার পরিবেশ নিয়ে উদ্যোক্তারা খুবই চিন্তিত ছিলেন, উদ্বিগ্ন ছিলেন। এখন পর্যন্ত বিনিয়োগের যে স্বাভাবিক গতি বা প্রক্রিয়া, তার মধ্যে তারা এখনও আসেননি। অপেক্ষা করছেন নির্বাচিত সরকার আসার পর ব্যবসার পরিবেশ কেমন হয়, তার জন্য ঠিক কী ধরনের পরিবেশ দরকার এবং দলগুলোর নির্বাচনী ইশতেহারে ব্যবসার পরিবেশ উন্নয়নে কী পদক্ষেপ থাকা দরকার, সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। মীর নাসির হোসেন, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি, আমাদের আজকের অতিথি। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমরা এখন পর্যন্ত যেই উদ্যোগগুলো আপনাদের দেখছি, যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আপনারা বসছেন, সমস্যা তুলে ধরছেন, আসলে বাস্তবতাটা কি আলোচনা করছেন আপনারা? ৫ই অগস্টের পরে আমরা প্রত্যাশা ছিল যে আমরা ইউনূস সাহেবের মতো একজন ব্যক্তি, আন্তর্জাতিক পর্যায়ে যার এত পরিচিতি এবং উনি ইকোনমিক্সের লোক, আমাদের অনেক প্রত্যাশা ছিল। তো আসলে বলতে গেলে আমাদের প্রত্যাশাটা সেভাবে পূরণ হয়নি। কারণ সবচেয়ে অসুবিধা হয়েছে আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান। এটা এখন পর্যন্ত কিন্তু সঠিক হয়নি। মব কালচারের মতো একটা জিনিস হয়েছে। পুলিশকে আমরা ডাকলে সময় মতো পাই না, কারণ পুলিশ এখনও সুগঠিত হয়নি। তার সাথে অন্য যে জিনিসগুলি ছিল সেগুলি সেভাবে অ্যাড্রেস হয়নি। হওয়ার মধ্যে ভালো কাজ যে হয়নি তা না। একটা জিনিস হচ্ছে ব্যাংকিং সেক্টরের ডিসিপ্লিন, তার রেমিটেন্সটা উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে, যার জন্য আমাদের এখন এলসি কলার যে সংকটটা ছিল সেটা নেই। এটা হলো ভালো দিক। কিন্তু যেখানে অসুবিধা রয়েছে, যে ব্যাংকিং সেক্টরে মানে ক্লাসিফিকেশন রুলটা চেঞ্জ হওয়ার জন্য প্রত্যেক 3 মাস পর পর প্রচুর লোক কিন্তু ডিফল্ট হচ্ছে। আরেকটা ছিল হাই রেট অফ ইন্টারেস্ট, কারণ 14-15% দিয়ে ব্যবসা করে টিকে থাকা খুব মুশকিল। আর গ্যাস আর বিদ্যুতের সংকট তো রয়েছে, কেন গ্যাস তো দেশীয় পর্যায়ে ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে। এলএনজির আমদানির প্রতি আমরা নির্ভরশীল হয়ে পড়েছি এবং সেটা সময় মতো অনেক সময় পাওয়া যাচ্ছে না। এবং আমাদের ইনফ্রাস্ট্রাকচার যে দুটো রয়েছে সেটা মানে অপ্রতুল। তো এই জায়গাগুলিতে আমরা সাফার করছি। অনেক ইন্ডাস্ট্রি কিন্তু তার ক্যাপাসিটি অনুযায়ী প্রোডাকশন করতে পারেনি। তো এই অসুবিধার মধ্যে যাওয়ার ফলে আমরা হয়েছে কি, বিনিয়োগের কথা নতুন করে চিন্তা করতে পারিনি। বিনিয়োগ যেটা করেছি সেটার সুরক্ষার জন্য আমরা চিন্তা করেছি। সেই জন্যে আমি মনে করি যে নির্বাচিত সরকার এলে এই পরিস্থিতির উন্নতি হওয়া উচিত। একটা বিষয় যে এর আগেও বছর দশেক আগের কথাও যদি আমরা ধরি, আপনারা কিন্তু 18-20% ব্যাংক ঋণের সুদ দিয়েও ব্যবসা করেছেন, বিনিয়োগ কিন্তু তখনও হয়েছে। সুতরাং এখন চড়া সুদের কারণে বিনিয়োগ হচ্ছে না, এই যুক্তি কিন্তু সরকারের পক্ষে কেউ মানতে চান না। দ্বিতীয়ত, অন্তর্বর্তী সরকারের যে একেবারে কোনো উদ্যোগ নেই সেটাও তারা স্বীকার করবেন না। কিছু কিছু জায়গায় তারা ইজ অফ ডুইং বিজনেসের জায়গায় ডেভেলপ করেছেন। তাদের ধারণা উদ্যোক্তারা আসলে ইচ্ছাকৃতভাবে বিনিয়োগটা করছে না, এটার কোনো কারণ আছে কিনা? আসলে কারণ ইচ্ছাকৃতভাবে করবে না কেন? একজন ইন্ডাস্ট্রিতে আছে, তার যদি সক্ষমতা থাকে এবং মার্কেটে যদি প্রোডাক্টের চাহিদা থাকে, আন্তর্জাতিক বাজারে যদি দেখা যায় চাহিদা আছে, কেন করবে না? এটা তো তাদের প্রফেশন। এবং বিজনেসকে একটা প্রতিষ্ঠিত পর্যায়ে এলে কেন সে এটাকে বর্ধিত করবে না? কারণ ক্রিয়েশনেরও তো একটা আনন্দ রয়েছে, অ্যাপার্ট ফ্রম আদার ফ্যাক্টরস। তো এইটা ঠিক না। ব্যাপারটা ছিল যে আপনি যে ব্যাংকের সুদের আগে 18 ছিল না, 16-18 ছিল, কিন্তু সেখানে অন্যগুলি আবার কস্ট অফ ডুইং দ্য বিজনেস কম ছিল সেই জায়গাটা। কারণ তখন তো আমরা গ্যাসটাকে নিরবিচ্ছিন্নভাবে পেয়েছি এবং খুব সাশ্রয়ী মূল্যে। আজকে বাংলাদেশের শিল্পায়নের কিন্তু একটা বড় অবদান রয়েছে চলে আমাদের দেশীয় গ্যাসটা। তো এই সুযোগগুলি ছিল, কিন্তু এখন তো করাপশন লেভেল নিচে ছিল, কস্ট অফ ডুইং দ্য বিজনেসটা রিলেটিভলি কম ছিল। কিন্তু এখন তো সবটা বেড়ে গেছে। আপনার ইন্টারেস্ট রেট বলেন, আপনার কস্ট অফ ডুইং দ্য বিজনেস, করাপশন লেভেল এমন একটা চল রয়েছে, ইট ইজ এফেক্টিং আওয়ার কস্ট। তো ইনফ্রাস্ট্রাকচার আপনি পোর্টে দেখেন 41% ডিউটি বাড়ানোর কথা বলা হচ্ছে। তো আমরা মিসম্যানেজমেন্টের কোনো ম্যানেজমেন্ট দেখছি না। যতক্ষণ পর্যন্ত আমার ব্যুরোক্রেসি এবং যারা আমাদের ফ্যাসিলিটি প্রোভাইডার তাদের থেকে যদি আমরা কোঅপারেশন না পাই, আমলাতান্ত্রিক জটিলতা, আমার একটা সিদ্ধান্ত তড়িৎ দরকার, সেটা যদি আমি না পাই,
পোর্টে গিয়ে যদি আমি দেখি যে আমার মাল এসে পড়ে রয়েছে, বিভিন্ন কারণে আমি ছাড়াতে পারছি না, আমার এখানে কলকারখানা বন্ধ হয়ে থাকছে, এই যে, এবং দ্য হ্যারাসমেন্ট ট্যাক্স অথরিটি থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায়, তারপরে আবার তো এমনি অনেক কারণে হয়রানির সৃষ্টি হয়। তো এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে হবে, একটা হোলিস্টিক নিতে হবে, যে এনেবলিং এনভায়রনমেন্ট, বিজনেসকে বিজনেসের মতো রান করতে দিতে হবে। অল শুড নট বি রেগুলেটেড লাইক এখন যেভাবে, ডিরেগুলেশনটা করতে হবে এবং প্রাইভেট সেক্টরে কনফিডেন্স আনতে হবে, যেটা আমরা এখন দেখছি না। প্রাইভেট সেক্টর আপনার এই গভর্নমেন্ট কিন্তু কনফিডেন্স আনে নেই। আপনি শুরুর দিকে ব্যাংক খাতের অবস্থা ভালো হয়েছে সেটা নিজে কিছুটা স্বীকার করেছেন, নিজেও আপনি ব্যাংক ব্যবসার সাথে জড়িত আছেন, কিন্তু আমরা যখন ইন্টারেস্ট রেটের দিকে তাকাই, এটা তো তাহলে ব্যাংক খাতের অবস্থা যদি ভালো হয় সেটাও আস্তে আস্তে কমে আসার কথা। খেলাপি ঋণ এখন রেকর্ড উচ্চতায়, এইটা থেকে কতদূর কি উন্নতি হবে আমি জানি না। এই সেক্টর ঘিরে আসলে আপনারা কি চিন্তা করছেন? এটা একটা মিক্সড জিনিস রয়েছে। আপনি সরকারকে অনেকগুলি ব্যাংককে ফাইন্যান্স করতে, রিফাইন্যান্সিং করতে হচ্ছে, তার জন্যে তাকে ট্রেজারি থেকে টাকা নিতে হচ্ছে। তো ট্রেজারির টাকা নেওয়াতে ট্রেজারির ইন্টারেস্ট রেট অ্যাজ অন টুডে 10.76 সামথিং লাইক দ্যাট। সেটা যদি হয় তাহলে তো ইন্টারেস্ট রেট কমানো সম্ভব হবে না। আবার ইনফ্লেশন যদি শুধু ইন্টারেস্ট রেট দিয়ে কন্ট্রোল করা যায় তাও না, কারণ হচ্ছে না আমাদের ইম্পোর্ট বেসড কান্ট্রি, আমার ইম্পোর্ট এক্সপোর্টের থেকে বেশি। তো সেইখানে তো আন্তর্জাতিক বাজারের যে ডায়নামিক্স আছে সেগুলো ইম্প্যাক্ট এখানে করবে। তো অতএব আমরা যদি সরলভাবে দেখার কোনো সুযোগ নেই। আমি শুরুতে বলছিলাম যে ইশতেহার একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে কোনো নির্বাচনের আগে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের ভোটারদেরকে খুশি করার জন্য এটা দিয়ে থাকেন, কিন্তু ব্যবসায়ীদের জন্য সেটা অন্যরকম হওয়া দরকার, অন্তত এই বাস্তবতায়। নির্বাচনে ইশতেহারে ব্যবসার পরিবেশের উন্নয়নে কী কী থাকা দরকার, আপনি স্পেসিফিকভাবে কী কী জানেন? আমি মনে করি প্রাইভেট সেক্টর থেকে আমাদের কতগুলি চাহিদা রয়েছে, সেটা শুধু প্রাইভেট সেক্টর আমাদের নিজেদের কারণে, এটা সামষ্টিক অর্থনীতির জন্য প্রয়োজন। যেমন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এটার উন্নয়ন ঘটাতেই হবে। আপনার কথায় কথায় কেউ আমার মব করে এসে আমার ডিসরাপ্ট করবে, আমার ক্ষতিগ্রস্ত এটা হতে হবে না। একটা নিরাপত্তা থাকতে হবে, শুধু শিল্প বাণিজ্য না, সাধারণ মানুষের নিরাপত্তার অত্যন্ত প্রয়োজন। সেই জন্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্যে যত কিছু করার দরকার করতে হবে। তার মধ্যে অন্যতম হচ্ছিল পুলিশ। পুলিশ হচ্ছিল প্রাইমারি ল এনফোর্সিং এজেন্সি। তো সেটা তো বিভিন্ন কারণে আমরা জানি যে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের মোরালটা ডিগ্রেডেড হয়েছে, সেই জায়গাটা, আস্থার জায়গাটা এখনও সৃষ্টি হয়নি। সরকারের জন্য কিন্তু, নতুন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে কিন্তু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে একটা পর্যায়ে আনা। তারপর হচ্ছিল যে আমাদের অবকাঠামো, বিশেষ করে গ্যাস, বিদ্যুৎ, এই জায়গাটা অ্যাড্রেস করতে হবে। গ্যাসের অ্যাভেলেবিলিটি যদি না করা যায় শিল্প তো চলবে না। আমাদের আভ্যন্তরীণ পর্যায়ে দীর্ঘদিন ধরে কোনো এক্সপ্লোরেশনের প্রচেষ্টা নেওয়া হয়নি। আমরা সমুদ্র জয় করেছি বলি আর কি, কিন্তু সেটা আমরা ইউটিলাইজ করতে পারিনি, কারণ অপশনে আমরা কোনো ড্রিলিংয়ের ব্যবস্থা এখনো করতে পারিনি। মিয়ানমার যেখানে করে ফেলেছে এই ইয়ের পরে, সমুদ্র রেখার অ্যাপ্রুভের পরে, আমরা কিন্তু করতে পারিনি। তো এই জায়গাটাতে এমফেসিস দিতে হবে। এবং যে আমার হয়তো ইনফ্রাস্ট্রাকচারের জন্য আপনার আরও 2 বছর সময় লাগবে, কিন্তু তড়িৎ সিদ্ধান্তটা নিতে হবে। এবং এই ইন্টারমিডিয়েট পিরিয়ডের মধ্যে সরকার যে কোনোভাবে অর্থ সংস্থান করতে হবে যাতে শিল্প আপনার গ্যাস পায়। গ্যাসের মধ্যে না পাওয়ার আর একটা অন্যতম কারণ রয়েছে হচ্ছে পিলফারেজ। আপনার ডোমেস্টিক ইয়েতে দেখবেন যে প্রচুর অবৈধ কানেকশন রয়েছে। এইগুলি যদি অ্যাড্রেস করা যেত, সেই গ্যাসটা তো 5 থেকে 6% বা তার বেশি, 12% মতো প্রায় এখানে। তো এই পিলফারেজটাতে একটা অংশ শিল্পে উপকার হতো। বিদ্যুতের আমাদের ক্যাপাসিটি বেড়েছে, কিন্তু উৎপাদন করে তো লাভ নেই যদি সঞ্চালন না করে। সঞ্চালন ব্যবস্থাকে তো অ্যাডিকুয়েট নয় যতখানি আমাদের ক্যাপাসিটি। এবং আমরা এখনও কিন্তু মানসম্পন্ন এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন করতে পারি না। আমি একটু তুলনা করতে বলবো আপনাকে, যে এর আগেও তো টানা 15 বছর রাজনৈতিক সরকারের আমলে আপনারা ব্যবসা বাণিজ্য করেছেন। সেই সময়ের সিচুয়েশনের সাথে যদি আমরা আগামীতে যারা আসবেন ক্ষমতায় তাদের মূল্যায়ন করতে বলি, যে কোন বিষয়গুলো আপনারা চান, কোন বিষয়গুলো চান না, বা গেল 15 বছর চেয়ে কোন জায়গাগুলোতে আরও ভালো চান? আমরা তো যেগুলি বলছি এটাই চাই। আমি যেটা শুরু করেছি
আর আমি মনে করি সারা দেশের জন্য, জাতির জন্য একটা প্রয়োজনীয় জিনিস হচ্ছে শিক্ষা ব্যবস্থা। এটা আমূল পরিবর্তন করতে হবে। ব্যাপার হচ্ছে পলিটিসাইজ করা হয়েছে, বিভিন্ন কারিকুলামের মধ্যে অনেক কিছু করা হয়েছে। তারপরে একটা CGP 5-এর একটা ইলিউশন ক্রিয়েট করা হয়েছে। মানুষ শিক্ষার থেকে নাম্বারের দিকে চলে গেছে। ইউনিভার্সিটিসগুলি, এতগুলি ইউনিভার্সিটি, তারা BBA MBA তৈরি করেছে। ওয়ারাস আমার ফিল্ড লেভেলে দরকার টেকনিশিয়ান, আমার টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স, ইলেকট্রিক্যাল লোক। আজকে আপনার AI যুগ চলে এসছে, সেখানে আমরা যদি এমফাসিস না দিতে পারি তাহলে তো আমার সেই উন্নয়ন হবে না। সেই জন্যে আমি মনে করি শিক্ষা ব্যবস্থাকে আমূল পরিবর্তন নিড বেস করতে হবে। এরপরে যে জিনিসটা হচ্ছে রুল অফ ল, আইনের শাসনটা প্রতিষ্ঠিত করতে হবে। মানুষ যাতে নিরাপদ মনে করে এবং তারা যেন মনে করে আমার একটা আশ্রয়স্থল রয়েছে, সেই জায়গাটা সৃষ্টি করতে হবে। কর্মব্যবস্থা চলে আমার যে ট্যাক্স GDP রেশিও অত্যন্ত নগণ্য, আমার মনে হয় লোয়েস্ট নট ইন এশিয়া, মেবি ইন দ্য ওয়ার্ল্ড, 6 point something। এটা কিন্তু আমাদের জন্য লজ্জাজনক। এই জায়গাটাকে অ্যাড্রেস করতে হবে। এখন আমরা কি করছি? আমরা বিভিন্ন সময় SRO করছি, বিভিন্ন সময় ট্যাক্স করছি, কিন্তু আমার নেট তো বাড়ছে না। আমার যে কয়জন লোক ট্যাক্স দিচ্ছে সেই কয়জনের উপরে এইটা দিয়ে তো আপনার যতই আপনি বাড়ান তাতে হচ্ছে আরও বরং বিপরীতমুখী একটা সমস্যার সৃষ্টি হবে। মানুষকে নিরুৎসাহিত করবে, আপনার ইন্ডাস্ট্রি বিজনেস ক্ষতিগ্রস্ত হবে। আপনি যতক্ষণ জালটা বিস্তৃত না করতে পারছেন হবে না তো। কারণ হচ্ছিল বাংলাদেশের ইকোনমি বেড়েছে, মানুষের পারচেজিং পাওয়ার বেড়েছে, ইনকাম বেড়েছে। আপনার 3 লক্ষ টাকার থেকে অনেক বেশি আয় অনেকে করছে, কিন্তু তারা ট্যাক্সের আওতায় আসছে না। এটা তো আমাদের প্রাতিষ্ঠানিক দুর্বলতা। সেই জায়গাটা অ্যাড্রেস করতে হবে। না, আপনারাই বলেন বা এটা আসলেই সত্য যে যদি আমি অর্থনীতির কোয়ালিটেটিভ চেঞ্জ চাই, পলিটিক্যাল যেই চর্চাটা সেটারও কোয়ালিটেটিভ একটা চেঞ্জ দরকার। এই চেঞ্জগুলো আসলে কি হওয়া দরকার? আমি মনে করি যে গতানুগতিক রাজনীতির দিন চলে গেছে। এখন ইকোনমি ফোকাস করে আপনার রাজনীতিকে সেইভাবে সাজাতে হবে। ইকোনমি ভালো না থাকলে, অর্থনীতি ভালো না থাকলে আপনার রাজনীতি ভালো থাকতে পারবে না। কারণ হচ্ছে দেশের মানুষ যদি অভুক্ত থাকে, তাদের যদি সমস্যা থাকে, সামাজিক বিশৃঙ্খলা যদি চলতে থাকে, তখন সরকার কার্যকরীভাবে ব্যবস্থা চলতে পারবে না। বরং অন্য যারা আছে এখানে তারা এটিকে ইউটিলাইজ করে সরকারের বিরুদ্ধে একটা অবস্থান নেবে এবং শান্তি বিঘ্নিত হবে। সেই জন্য ইকোনমিককে একদম প্রায়োরিটি দিয়ে আপনি ইকোনমিক উন্নত ক্ষেত্রে উন্নয়ন আনেন, ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটিগুলি আনেন, তার সূচকগুলি বৃদ্ধি করলে আপনি বেনিফিটেড হবেন এবং সরকারের উপকার সবচেয়ে বেশি হবে। এইগুলি মাথায় রাখতে হবে। আগের সেই ঢালাওভাবে চলবে না এবং এখানে জ্ঞান ভিত্তিক করতে হবে, যেটা আমাদের দরকার একটা জ্ঞানভিত্তিক সমাজ। আপনাকে ইন্টেলেকচুয়াল জিনিসটাকে ডেভেলপ করতে হবে। আজকে আপনার মডার্ন হচ্ছিল আপনার ডিজিটালাইজেশন থেকে আরম্ভ করে আপনার AI, এটা তো ওয়ার্ল্ড তো অন্যদিকে চলে যেতে। আমরা তো পিছিয়ে যাচ্ছি, আমরা এডুকেশন সিস্টেমকে সেভাবে ঠিক করতে পারছি না, আমরা যেন ভিশনটা প্রপার করতে পারছি না। না, আমরা তো এই প্রত্যাশা 1.5 বছর আগেও করেছিলাম যখন অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত হলো। কিন্তু 1.5 বছরের যে মূল্যায়ন আপনি বললেন যে এটা হতাশাজনক। সুতরাং পরবর্তীতে রাজনৈতিক সরকার যারাই ক্ষমতায় আসবেন, এই গুণগত পরিবর্তন যে তাদের হাত ধরে সম্ভব হবে, আপনি এটা বিশ্বাস করেন কিনা বা এইটা কতটুকু? এটা ডিফিকাল্ট কোয়েশ্চেন, কিন্তু আমরা বেঁচে আছি কি নিয়ে? আশা নিয়ে, হোপ এগেনস্ট হোপ। আশা না যদি করতে পারি, স্বপ্ন যদি না দেখি, তাহলে তো আমরা নিজেরাও বেঁচে থাকতে পারবো না। আমরা এখনই বলে দিতে পারবো না যে সামনে যে সরকার আসবে তারা ঠিকভাবে কাজ করতে পারবে, তারা এই সমস্যার সমাধান করতে পারবে, সেটা আমরা এখন বলতে পারবো না। উইল হ্যাভ টু সি, লেট দেম কাম। তারা কিছু চলুক, আমরা দেখতে পারবো যে তাদের পারফরমেন্স কী, তখন আমরা কিন্তু মূল্যায়ন করতে পারবো। সরকারি যে প্রতিষ্ঠানগুলা, এইটার কর্মক্ষমতা বা কার্যপরিধি নিয়েও আপনারা বিভিন্ন সময় কথা বলেছেন। ঘুষ দুর্নীতির একটা বিষয় তো আমি বলবো না যে 1.5 বছরে পরিবর্তন হয় নাই, কিন্তু আসানো পরিবর্তন আসলে ওই অর্থে হয় নাই। সরকারের আসলে কিভাবে উদ্যোগটা নেওয়া দরকার? শক্ত হওয়ার কথা আপনারা বলেন, কিন্তু বাংলাদেশের বাস্তবতায় সেখানে কতটা শক্ত হওয়া যায়? আপনি যে কথাটা বলেছেন যে উন্নতি হয়নি, অবনতি হয়েছে দুর্নীতির, এটা আরও স্কেলেট করেছে। এখন আপনাকে সরকারকে রেগুলেটরি ভূমিকা থেকে বেরিয়ে আসতে হবে, ডিরেগুলেট করতে হবে, ডিজিটালাইজেশন করতে হবে, যাতে একজন ট্যাক্স পেয়ার
ট্যাক্সপেয়ারের সামনাসামনি মুখোমুখি হওয়ার দরকার নেই। মুখোমুখি হলে আপনার একটা সম্পর্ক সৃষ্টি করতে হবে। আপনি সিস্টেম এমনভাবে করবেন, আপনি এখানে বসে রিটার্ন সাবমিট করবেন, সরকারের যারা রয়েছে তারা সেটা ইভ্যালুয়েশন করবে, দরকার হলে এইটা কোনো সমস্যা থাকলে সেটা ইয়ে করবে। আপনাকে ডিরেগুলেট করে আপনি সরকারের কর্মপদ্ধতিকে ছোট করে আনতে হবে। গভর্নমেন্ট শুড নট রান দ্য কান্ট্রি দ্যাট ওয়ে, রেগুলেটরি ওয়েতে না, ফেসিলিটেটার হিসেবে কাজ করতে হবে। তাকে সহযোগী ভূমিকা নিয়ন্ত্রণ করতে গেলেই কিন্তু তখন এই জিনিসগুলো এসে যাবে। আমাদের যে ব্যয় ব্যবস্থাপনা, সরকারি ব্যয় এবং উন্নয়ন ব্যয়ের মধ্যে আপনি কি বিশ্বাস করেন যে নতুন বাস্তবতায় এইটার পরিবর্তন হওয়া দরকার এবং সম্ভব? দরকার, কিন্তু ইটস ভেরি ডিফিকাল্ট। আমাদের ব্যুরোক্রেসি ওভার দ্য পিরিয়ড এত স্ট্রং হয়েছে, পলিটিক্যাল ইয়ের উপরে তারা উঠে গেছে, তো সেই জায়গাটাকে নিয়ন্ত্রণে আনা খুবই কষ্ট। কিন্তু নিয়ন্ত্রণ না আনা ছাড়া কোনো বিকল্প নেই। আপনাকে সরকারের সাইজ কমাতে হবে। আপনার সরকারি ব্যয় বাড়ছে, এই সরকার এসে কিন্তু অনেক প্রণোদনা দিয়ে অনেকে সরকারি ব্যয় বাড়িয়েছে। তো আপনাকে গভর্নমেন্টকে ছোট করে আনতে হবে এবং সেটাকে যাতে আপনার ফেসিলিটেটর হিসেবে কাজ করতে পারে। প্রাইভেট সেক্টর উইল রান, বিভিন্ন সেক্টর, কৃষক তার কাজ করবে, শ্রমিক তার কাজ করবে, যেখানে যার যে স্টেক যেখানে রয়েছে, হি হ্যাজ টু রান প্রপারলি, ইন্ডিপেন্ডেন্টলি যাতে স্বস্তির সাথে চলতে পারে সেই ব্যবস্থাটা করতে হবে। রাইট। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, যদি সব ঠিক থাকে ফেব্রুয়ারির মাঝামাঝিতে হয়তো আমরা নতুন একটা সরকার পাবো, আপনার কি প্রত্যাশা? প্রথম 3টা কাজ তার কী হবে? প্রথম তো ফার্স্ট হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। 2 নম্বর হচ্ছিল যে আপনার আমাদের যে গ্যাস বিদ্যুতের সমস্যা রয়েছে সেটা অ্যাড্রেস করা আর চেষ্টা করতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছিল রুল অফ লটা এস্টাবলিশ করতে হবে। পরে আপনাকে আগে এগিয়ে যেতে হবে, যেন শিক্ষা ব্যবস্থা, অন্যান্য যেগুলো হচ্ছে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ ইস্যুগুলি, এগুলো অ্যাড্রেস করবে। বাট ফার্স্ট 3টে হচ্ছে এই জিনিসটা অ্যাড্রেস করতে হবে। আমরা সেই প্রত্যাশা করি। অনেক ধন্যবাদ। আমরা আজকের আলোচনা এখানে ধন্যবাদ। দর্শকের সাথে শেষ করছি 71 সাপ্তাহিক আয়োজন বিজনেস উইকেন্ড। ভালো থাকবেন সবাই।